বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো সকলকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তোমরা এই সারা পৃথিবীব্যাপী দুর্যোগ যে মহামারী করোনা ভাইরাস এ থেকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আজকে আমি তোমাদের আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ভূগোল বিষয়ে, ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। তোমরা জানো যে এই অধ্যায়ের কিছু অংশ আমি আগে একটা ক্লাসে বিশেষ করে অক্ষরেখা, দ্রাঘিমারেখা এই বিষয়ে একটা ক্লাস আমি আপলোড করেছি। আজকে আমি ওই অধ্যায়ের আরেকটি হলো পৃথিবীর গতি, সেখান থেকে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পাশাপাশি তোমরা যদি তোমাদের পাঠ্য বইটা একটু মিলিয়ে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমরা দেখি যে পৃথিবীর গতি। আমরা জানি যে আগে এক সময় মানুষ ভাবতো, বহুদিন আগে, অনেক বছর আগে, হাজার বছর আগে মানুষ ভাবতো যে পৃথিবীর কোনো গতি নেই, সূর্যই গতিশীল, পৃথিবী স্থির। কারণ তখন মানুষ দেখতে পেত যে সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এ থেকে মানুষের ধারণা ছিল যে সূর্য গতিশীল, পৃথিবী স্থির। কিন্তু পরবর্তীতে মানুষ অনেক গবেষণা করে, অনেক পৃথিবীর ঘটে যাওয়া ঘটমান অনেক কিছু পর্যবেক্ষণ করে জানতে পারে যে না, পৃথিবীও গতিশীল। সেখানে তাহলে পরবর্তীতে প্রমাণ হলো যে পৃথিবী গতিশীল, অর্থাৎ পৃথিবীর গতি আছে। এখন পৃথিবীর গতি কয় রকম, সেখানে দেখা গেল যে পৃথিবী গতিশীল। পৃথিবী কিভাবে ঘুরছে? পৃথিবী নিজে নিজে একটা পাক খাচ্ছে, সাথে সাথে পৃথিবী একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। অর্থাৎ পৃথিবীর গতি আবিষ্কার হলো দুই প্রকার, একটা হলো আহ্নিক গতি, একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি কি? যে পৃথিবী নিজ মেরুরেখার উপরে, পৃথিবীর নিজ মেরুরেখার উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টা অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার, অর্থাৎ সেখানে এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড হলেও পূর্ণাঙ্গ 24 ঘন্টা ধরা হয়। অর্থাৎ 24 ঘন্টা একবার পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে সেটা আবার কেমন? আমরা যদি এখানে একটা রেখা দেখি, তো মনে করো যে এটা আমার বাঁ দিকটা হলো পশ্চিম আর এই দিকটা হলো পূর্ব। পশ্চিম। এখন আমরা যদি এখানে এই ভূগোলকটা একটু দেখি, তাহলে আমরা ধরেছি এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব, অর্থাৎ পৃথিবীটা এইভাবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে মনে করো যে এই রেখাটা এইভাবে এসে এই, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে পাক খাচ্ছে পৃথিবীর এই। আর এটা হলো মেরুরেখা। আমরা যে দণ্ডের উপরে বা যে স্টিকের উপরে বা যে কাঠির উপরে, অর্থাৎ যে দণ্ডকে কেন্দ্র করে একে মেরুরেখা বলা হয়। যে রেখাকে কেন্দ্র করে এইভাবে, অর্থাৎ মেরুরেখাকে কেন্দ্র করে পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার পাক খাচ্ছে। এই গতিকে বলা হচ্ছে আহ্নিক গতি। সাথে সাথে পৃথিবী তার, আমরা জানি যে সূর্য হলো সৌরজগতের কেন্দ্রবিন্দু। সূর্যর 8টি গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই বুধ, শুক্র, পৃথিবী অর্থাৎ প্রত্যেকটি গ্রহের কিন্তু অর্থাৎ মাঝে যদি সূর্য হয়, আমরা একটু দেখি, সূর্য হয়, অর্থাৎ সূর্যের চারিদিকে যে গ্রহটা আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তাদের প্রত্যেকের কি আছে? একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। এই পৃথিবীরও একটা কক্ষপথ আছে। সেই কক্ষপথে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে পৃথিবীর যে পুরো কক্ষপথটা, সেই কক্ষপথে একবার ঘুরে আসে। একে বলে
পৃথিবীর এই আবর্তন এই পরিক্রমণ গতির নাম বার্ষিক গতি। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীতে দুটো গতি আছে, একটা হলো আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। এখন এই বার্ষিক গতি যে 365 দিন, আমরা সাধারণত জানি যে 365 দিনে 1 বছর, অর্থাৎ তার পুরো কক্ষপথে ঘুরে আসতে পৃথিবীর 1 বছর সময় লাগে। সেখানে এই বছরকে কিন্তু আমরা 365 দিনের বছর গণনা করে থাকি, কিন্তু আমরা জানি যে 365 দিনে কিন্তু সে তার পুরো কক্ষপথ পরিভ্রমণ শেষ করতে পারে না। তাকে আরো বেশি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড বেশি লাগে। আর মানে 365 দিনের আরো বেশি কিছু সময় বেশি লাগে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রতি 4 বছরে যদি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে যদি আমরা হিসেব করি, তাহলে দেখা যায় প্রায় 23 ঘন্টার কিছু বেশি সময় প্রতি 4 বছরে একবার আরো বেশি সময় লাগে। এই কারণেই এই যে অতিরিক্ত প্রায় 1 দিন সময় লেগে যায়, এই দিনটা একটি অতিরিক্ত দিন গণনা করে প্রতি 4 বছর ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন হিসেব করে ওই বছরটাকে বলে লিপ ইয়ার, অধিবর্ষ। এই ছিল মোটামুটি পৃথিবীর দুটো গতি, একটা হলো আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক। এবার আসি আমরা যে আহ্নিক গতি থাকার পরেও আমরা বুঝতে পারি না কেন যে পৃথিবী অনবরত ঘুরছে। এই যে 24 ঘন্টায় বিশাল পৃথিবী ঘুরছে, তা আমরা একে বুঝতে পারি না কেন, এবং এই ঘূর্ণয়ের কারণে পৃথিবীর উপরিভাগ থেকে আমরা ছিটকে পড়ি না কেন। এর কারণ হচ্ছে যে পৃথিবীতে ঘুরছে, পৃথিবীর তার উপরিভাগে যত গাছপালা, জীব জন্তু, সাগর, নদী, পাহাড়, সকল কিছু এবং বায়ুমণ্ডল সহ পৃথিবী কিন্তু ঘুরছে। যে কারণে অর্থাৎ সবটা নিয়েই কিন্তু ঘুরছে, এবং উপরে যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলটাকেও নিয়ে ঘুরছে। আমরা যদি যে পৃথিবীর গাছপালা, বৃক্ষ, তরুলতা, সাগর, পাহাড়, পর্বত নিয়ে ঘুরছে কিন্তু বায়ুমণ্ডল নিয়ে ঘুরছে না, তাহলে কিন্তু পৃথিবীতে একটা ঝড়ের প্রবল একটা ঝড় বেয়ে যেত। কিন্তু না, এই বায়ুমণ্ডলটাও পৃথিবীর সাথে সাথে ঘুরছে। যে কারণে এই বিশাল পৃথিবী আহ্নিক গতি থাকার পরেও কিন্তু আমরা এটা বুঝতে পারি না। দ্বিতীয় কথা হলো যে পৃথিবীর যে অভিকর্ষ শক্তি, অর্থাৎ অভিকর্ষ শক্তি, অভিকর্ষ ত্বরণের যে শক্তি, এই শক্তির কারণে পৃথিবীর সবকিছুকে তার নিজের দিকে টেনে রেখেছে, যে কারণে আমরা এটা বুঝতে পারি না। এছাড়া পৃথিবীর বিশাল আয়তনের তুলনায় কিন্তু আমরা আমরা অতি ক্ষুদ্র, যে কারণে আমরা এই পৃথিবীর গতি বুঝতে পারি না। তাছাড়া পৃথিবীর আরেকটি কারণ হচ্ছে যে পৃথিবীর সকল জায়গায় গতি নির্দিষ্ট, অর্থাৎ সবার গতি নির্দিষ্ট, যে কারণে আমরা বুঝতে পারছি না যে এখানে একটা গতি বেশি আর ওইখানে গতি কম, তা না। প্রত্যেকের একটা নির্দিষ্ট, একজনের সাথে আরেকজনের একটা সমতা রক্ষা করে গতিশীল, যে কারণে আমরা বুঝতে পারছি। আরেকটি হচ্ছে পৃথিবীর সামনে যদি আমরা মনে করি যে পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর কাছাকাছি একটা বড় গ্রহ বা একটা বা দুটো বা তিনটে বা 5টা আরো গ্রহ পাশাপাশি আছে, তাহলে বোঝা যেত যে পৃথিবী ঘুরছে, আরেকটা গ্রহ এদিকে যাচ্ছে, আরেকটা গ্রহ দিকে যাচ্ছে, এটা কিন্তু উপলব্ধি করা যেত। অর্থাৎ পৃথিবীর সামনে আর কোনো গতিশীল বস্তু দণ্ডায়মান নেই, যার সাপেক্ষে আমরা প্রমাণ করব যে পৃথিবী গতিশীল কি গতিশীল না। অর্থাৎ পৃথিবীর পাশাপাশি আর কোনো গ্রহ বা অন্য কোনো ভাসমান বস্তু যদি থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম পৃথিবীর গতি আছে কিনা। এরকম না থাকার কারণে আমরা বুঝতে পারছি না যে আসলে পৃথিবী গতিশীল, এবং আমরা ছিটকেও পড়ছি না। তো এই হলো যে পৃথিবীর আহ্নিক গতি থাকার পরেও আমরা কেন বুঝতে পারি না, কেন আমরা ছিটকে পড়ি না যে পৃথিবী গতিশীল। এখন আসি আহ্নিক গতির প্রমাণ। আহ্নিক গতি যে আছে, আহ্নিক গতি আছে আমরা কিভাবে জানি? তা আমরা জানি একদম লেটেস্ট যে প্রযুক্তি ব্যবহার করে মানুষ বা এই পৃথিবীর বিজ্ঞানীরা লেটেস্ট যে বিষয়টা যার আশ্রয় নিয়ে প্রমাণ করেছে পৃথিবীর গতি, সেটা হলো মহাকাশযান। পৃথিবীর এখন অনেক মহাকাশযান পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছে, এবং পৃথিবী দূর থেকে তারা কিন্তু দেখতে পাচ্ছে পৃথিবী আস্তে আস্তে ঘুরছে।
অর্থাৎ পৃথিবীর যে গতি আছে, যে আহ্নিক গতির যে কথা আছে, আহ্নিক গতি অর্থাৎ পৃথিবী 24 ঘন্টায় একবার পাক খাচ্ছে, ওই নিজ অক্ষের চারিদিকে, মেরু রেখার চারিদিকে একবার পাক খাচ্ছে। এটা কিন্তু মহাকাশযানে দূর আকাশে গিয়ে কিন্তু এটা সরাসরি পর্যবেক্ষণ করা যাচ্ছে যে পৃথিবী গতিশীল। এবার হলো পৃথিবীর আকৃতি। আর একটা বিষয় নিয়ে জানা যায় যে বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতি আমরা জানি ছোটবেলা থেকে, আমরা অনেক আগে থেকেই, বা আমরা যখন যে ক্লাসে আমরা ভূগোল থেকে কিছু পড়েছি বা এই পৃথিবী সংক্রান্ত যাই কিছু পড়েছি, আমরা জানি পৃথিবী গোলাকার, তবে এটা কমলা লেবুর মতো। অর্থাৎ কমলা লেবু কেমন? এই পৃথিবীর দুই মেরু অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এর কিছুটা চাপা, আর পৃথিবীর পেটের দিকটা একটু মোটা স্থিত। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে পৃথিবী যেহেতু একটু নমনীয় বস্তু, আর নমনীয় বস্তু যখন ঘোরে আবর্তিত হয় তখন স্বাভাবিকভাবেই তার মাঝের দিকটা একটু ফুলে ওঠে আর দুই মেরুটা একটু, দুই দিকটা একটু চাপা হয়ে যায়। এভাবে পৃথিবীর আকৃতি দেখেও প্রমাণ করা হয়েছে পৃথিবীর গতি আছে। তারপর আসছে হলো রাত দিন হওয়া। আমরা জানি পৃথিবীতে রাত হচ্ছে, দিন হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, সূর্য আস্তে আস্তে পূর্ব আকাশ থেকে মধ্য আকাশ থেকে পশ্চিমের দিকে আস্তে আস্তে অস্তমিত যাচ্ছে। তো যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে পৃথিবী আগে মানুষ পূর্ব অনেক বছর আগে ভাবতো যে পৃথিবী সূর্যের গতি আছে, পৃথিবীর গতি নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, পৃথিবী যে আবর্তন করছে, আবর্তন করার কারণে আমি যেটা দেখালাম পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার কারণে যে অংশটি সূর্যের সামনে আসছে সে অংশটি দিন আলো হচ্ছে, আর যে অংশটি সূর্য থেকে চলে যাচ্ছে বা আড়ালে পড়ে যাচ্ছে সেটা রাত হচ্ছে। আর এই রাত দিন হওয়া এটাই আহ্নিক গতির একটি। তা আমরা দেখলাম যে রাত এবং দিন হচ্ছে, এটা হলো আহ্নিক গতির প্রমাণ। এছাড়া একজন বিজ্ঞানীও গবেষণা করেছে, ওনার নাম ফেরেলে। তার সূত্র অনুযায়ী যে পৃথিবীর বায়ু প্রবাহ সমুদ্র উত্তর গোলার্ধ দিয়ে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধ দিকে বাম দিকে বেঁকে যায়। সেটা হলো যদি আমরা নিরক্ষরেখায় দাঁড়ায় যদি উত্তর দিকে দেখি তাহলে আমরা জানি সাধারণত এই দিকটা ডান, এই দিকটা বাম। তো এই বায়ু প্রবাহটা কিভাবে ডান দিকে বেঁকে যায় উত্তর গোলার্ধে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই সূত্র থেকেও ফেরেলে কিন্তু বলেছেন যে পৃথিবী গতি আছে। তো আমরা মোটামুটি যে আহ্নিক গতির প্রমাণ সেটা আমরা দেখলাম যে কয়েকটা আমরা আলোচনা করলাম। এইভাবে প্রমাণ হচ্ছে মহাকাশ যান থেকে আকাশে যে আমরা দেখলাম পৃথিবীর আহ্নিক গতি আছে, তারপরে দিন রাত্রির মাধ্যমে আমরা দেখলাম আহ্নিক গতি আছে। এখন এই আহ্নিক গতির ফলে কি হচ্ছে, আহ্নিক গতির ফলটা কি, এর রেজাল্টটা কি, আহ্নিক গতি থাকার কারণে পৃথিবীতে কি ঘটছে। তা আমরা জানি আহ্নিক গতির প্রথম যে ফল সেটা হলো দিবারাত্রির সংগঠন। দিবারাত্রির সংগঠন। দিবারাত্রি অর্থাৎ কি হচ্ছে, দিন রাত্রি হচ্ছে। আহ্নিক গতি আছে বলেই দিন রাত্রি হচ্ছে, অর্থাৎ যে অংশটা সূর্যের সামনে আসছে সেটা দিন, যে অংশটা সূর্য থেকে আড়ালে চলে যাচ্ছে সেটা রাত। অর্থাৎ আহ্নিক গতির কারণে দিবারাত্রি সংঘটিত হচ্ছে। এছাড়া জোয়ার ভাটা, আহ্নিক গতির কারণে বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে আহ্নিক গতির কারণে সমুদ্রে জোয়ার ভাটা। আমরা জানি যে সমুদ্রের উপকূলে যাদের বসবাস তারা এটা দেখতে পাই যে দিনে অন্ততপক্ষে দুবার সমুদ্রের পানি বা সমুদ্রের সাথে সংযোগ যে নদীগুলো সে পানি বৃদ্ধি পায় আবার কমে যায়। অর্থাৎ এই যে পানি বৃদ্ধি পাওয়া এবং আবার পানি কমে যাওয়া এই প্রক্রিয়াকে জোয়ার ভাটা বলে। এই জোয়ার ভাটা হচ্ছে কিন্তু আহ্নিক গতির কারণে। এছাড়া
বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত। 3 নম্বর হলো জোয়ার, 2 নম্বর হলো জোয়ার ভাটা, 3 নম্বরে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত এটাও কিন্তু হচ্ছে আহ্নিক গতির ফল। পৃথিবীর গতি আছে বলেই বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র স্রোত। আমরা জানি যে সমুদ্র ওই বায়ুমণ্ডল অধ্যায়ে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ, আর বায়ু প্রবাহই হলো আহ্নিক গতির ফলস্বরূপ। তাপমাত্রার তারতম্য সৃষ্টি। আহ্নিক গতির কারণেই তাপমাত্রার তারতম্য সৃষ্টি হচ্ছে। পৃথিবীর যে অংশে সূর্যের আলো বেশি পাচ্ছে সে অংশে তাপমাত্রা বেশি, যে অংশে সূর্যের আলো কম পাচ্ছে সে অংশে তাপমাত্রা কম। আবার এই বার্ষিক গতির কারণেও ওইটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আহ্নিক গতির কারণে কি হচ্ছে, তাপমাত্রার তারতম্য সৃষ্টি হচ্ছে। যদি আহ্নিক গতি না থাকতো তাহলে দিন রাত্রি হতো না, অর্থাৎ এটা স্থির থাকতো। পৃথিবীর কোনো অঞ্চল চিরদিনের জন্য দিন থাকতো, পৃথিবীর কোনো অংশ চিরদিনের জন্য রাত থাকতো। আবার তাপমাত্রার তারতম্য হতো না, অর্থাৎ একটি অংশে সবসময় এক ধরনের তাপমাত্রা থাকতো, অন্য অংশে আরো ধরনের তাপমাত্রা থাকতো। এটা কখনোই পরিবর্তন হতো না, এটা তার পার্থক্য হতো না। তা আমরা আরেকটা, সেটা হলো আহ্নিক গতির আরেকটি সবচেয়ে যেটা সেটা হলো যে তাপমাত্রা তারতম্য। আরেকটি যেটা সেটা হলো সময় গণনা। এটা সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই যে পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার পাক খাচ্ছে, যেটাকে 24 ঘন্টা ধরা হয়। এই 24 ঘন্টাকে আবার প্রতি ঘন্টাকে মিনিটে ভাগ করা হয়েছে, আবার প্রতি মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা জানি যে 24 ঘন্টায় 360 ডিগ্রি পৃথিবীর পরিধি, 1440 মিনিট সম্ভবত। এটাকে ভাগ করলে প্রতি ঘন্টায় 60 মিনিট, আবার 60 মিনিটকে এক মিনিটকে ভাগ করে 60 সেকেন্ড। অর্থাৎ সময় গণনার সুবিধা হয়েছে কিন্তু আহ্নিক গতির কারণে। তাহলে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হলো দিবারাত্রি সংগঠন, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, তাপমাত্রা তারতম্য সৃষ্টি এবং পৃথিবীর সময় গণনা। এছাড়া পৃথিবীর আহ্নিক গতির যে শেষ ফলাফল সেটা হলো উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। আমরা জানি যে পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রার অর্থাৎ নিয়মিত তাপমাত্রা আসে এবং যায়, রাত এবং দিন হয়। যে কারণে এই পৃথিবীতে যে উদ্ভিদ, আমরা জানি যে মরু অঞ্চলে একরকম উদ্ভিদ, উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে একরকম, অর্থাৎ বৃষ্টিবহুল অঞ্চলে একরকম উদ্ভিদ, অর্থাৎ যে আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় জীব জন্তু প্রাণীরও কিন্তু বিভিন্ন রকম। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি আছে বলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। এই ছিল আহ্নিক গতির ফলাফল। এবার আসি আমরা বার্ষিক গতি। আমরা জানি বার্ষিক গতি কাকে বলে। যে আমরা প্রথমে বলেছিলাম যে পৃথিবীর গতি দুই প্রকার। একটা হলো যে পৃথিবীর নিজ মেরুরেখার উপরে 23 ঘন্টা 48 মিনিট 56 মিনিট 4 সেকেন্ডে একবার পাক খায়, পৃথিবীর এই গতির নাম আহ্নিক গতি। আর পৃথিবী তার নিজ কক্ষপথে, অর্থাৎ এই যে সূর্যের চারিকুলে ঘোরার জন্য যে তার একটা নির্দিষ্ট পথ আছে, সেই পথকে কক্ষপথ। এই কক্ষপথে সে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে। এই বার্ষিক গতি, এটাকে বলে বার্ষিক গতি। এখন প্রশ্ন হচ্ছে বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয়। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, অর্থাৎ দিন এবং রাত ছোট বড় হয়। আমরা জানি যে আমরা দেখতে পাই যে কিছুদিন, অর্থাৎ দিন প্রতিনিয়তই আমরা দিন আস্তে আস্তে বড় হচ্ছে, কখনো আবার দিন আস্তে আস্তে ছোট হচ্ছে।
আমরা দেখতে পাই রাত শীতকালে বাংলাদেশে সাধারণত অর্থাৎ শীতের দিকে রাত বড় হয়, দিন ছোট হয়। তো এটা কেন হয়? এই বার্ষিক গতির কারণেই কিন্তু হলো এই কারণ এই গতির কারণে আমরা জানি যে পৃথিবীর সবসময় 66.5 ডিগ্রি কোণ করে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। আমরা দেখি একটু খেয়াল করে যে এই যদি কক্ষপথ হয়, তাহলে কক্ষপথের উপরে পৃথিবীর অবস্থানটা হবে একেবারে যদি একটা মানুষ দাঁড়ায় তাহলে কিন্তু তার অবস্থান হয় প্রায় 90 ডিগ্রি। কিন্তু পৃথিবীটা তার কক্ষপথে সবসময় অবস্থান করে কিভাবে? অর্থাৎ 90 ডিগ্রি নয়, 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং কাছে অবস্থান করে। এই কারণে পৃথিবীর একটা মেরু সবসময় সূর্যের দিকে হেলে থাকে, আর একটা মেরু সবসময় সূর্যের দিকে দূরে থাকে, এবং পৃথিবী সবসময় সেই ওই কৌণিক অবস্থান করেই কিন্তু তার কক্ষপথে ঘুরতে থাকে। তা আমরা জানি যে এই পৃথিবী এভাবে ঘুরতে ঘুরতে জুন মাসে অর্থাৎ 21শে জুন তারিখে এমন এক জায়গায় আসে যখন উত্তর গোলার্ধ অর্থাৎ উত্তর মেরু, আমরা জানি যে পৃথিবীর নিরক্ষরেখার উপরের অর্ধেককে উত্তর মেরু, নিচের অর্ধেককে দক্ষিণ মেরু বলা, দক্ষিণ গোলার্ধ বলা হয়, উপরের অর্ধেককে উত্তর গোলার্ধ বলা হয়। এই উত্তর গোলার্ধ সূর্য দিকে হেলে থাকে এবং সূর্য পৃথিবীর কর্কট ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়, এবং ওই দিন পৃথিবীর উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত হয়। ঠিক তার দক্ষিণে বিপরীত দিকে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত হয় এবং সবচেয়ে ছোট দিন হয়। উত্তর গোলার্ধ তখন গ্রীষ্মকাল অবস্থান করে, এবং এটা হলো উত্তরায়ণের শেষ প্রান্ত ভাগে, যাকে কর্কট সংক্রান্তি বলা হয়, উত্তরায়ণের শেষ প্রান্ত। এরপরে আবার পৃথিবী যেহেতু ঘুরতে থাকে, উত্তর গোলার্ধ আস্তে আস্তে সূর্য থেকে সরতে থাকে। এবার 21শে জুনের পরে 23শে সেপ্টেম্বর এমন এক জায়গায় পৃথিবী অবস্থান করে যখন সূর্যের আলো পৃথিবীর ঠিক নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয় এবং পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত্রি সমান হয়। এবার আবার 23শে সেপ্টেম্বরের পর পৃথিবী তার স্থান পরিবর্তন করে 22শে ডিসেম্বর এমন এক জায়গায় অবস্থান করে যখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে আর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে। দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয় এবং ওই দিনে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত হয়, সেখানে গ্রীষ্মকাল হয়। ওটা হলো মকর সংক্রান্তি, অর্থাৎ দক্ষিণায়নের শেষ দিন, তাকে মকর সংক্রান্তি বলে। এটা আরো পরে আমরা যখন ঋতু পরিবর্তন দেখবো তো আরো সুন্দরভাবে আমরা জানবো। তো এই ছিল মোটামুটি। আর তাহলে আমরা আলোচনা করলাম বার্ষিক গতির 1 নম্বর প্রমাণ, 1 নম্বর সেটা হলো দিন রাত্রি হ্রাস বৃদ্ধি। দ্বিতীয়টা হলো ঋতু পরিবর্তন। আমরা জানি ঋতু কেন পরিবর্তন হয়? ঋতু পরিবর্তন দিবারাত্রির হ্রাস ঋতু পরিবর্তন। আমরা জানি যে বার্ষিক গতির আরেকটি ফল হলো ঋতু পরিবর্তন। এবার আসি আমরা যে বার্ষিক গতি যে আছে তার প্রমাণ কি। বার্ষিক গতি যে আছে, এই যে পৃথিবী যে তার কক্ষপথে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে যে তার কক্ষপথে পরিভ্রমণ করছে, এর প্রমাণ কি? এর একটা প্রথম প্রমাণ হলো যে রাতের আকাশে নক্ষত্রের অবস্থান, অস্তগমন এবং পুনরাগমন। সেটা কি?
যে আমরা খেয়াল করে দেখবো যে বছরের বিভিন্ন সময় আমরা যখন রাতের আকাশে অন্ধকার রাতে যখন আমরা বাইরে বের হই, আকাশ খোলা আকাশের দিকে তাকাই, মেঘমুক্ত পরিষ্কার আকাশের দিকে তাকালে আমরা নানা রকম জোট বাঁধা অনেক নক্ষত্র বা তারকারাজি দেখতে পাই। এই তারকারাজি আমরা সন্ধ্যা রাতে যে তারকারাজি আজকে আমরা যেখানে দেখছি, কিছুদিন পর অর্থাৎ প্রতিদিন আমরা দেখছি একটু একটু করে সেই তারকার অবস্থান পশ্চিম আকাশের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ 2 মাস আগে যে তারাকে সন্ধ্যার পরে আমি যেখানে দেখতাম, এখন থেকে সে তারা অনেক পশ্চিমে, সন্ধ্যার পর অনেক পশ্চিমে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এই তারকার অবস্থান পরিবর্তন হচ্ছে। এক সময় ওই তারকা আকাশ থেকে হারিয়ে যাচ্ছে, আবার পরের বছরে ঠিক ওই সময় দেখছে আবার তারকা সেই আকাশে দেখতে পাচ্ছি। এই যে তারার যে আগমন, প্রস্থান, অবস্থান পরিবর্তন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে পৃথিবীর বার্ষিক গতি রয়েছে। পৃথিবীর বার্ষিক গতি রয়েছে। এবার আসছে হলো সূর্যের পরিবর্তিত অবস্থান। সূর্যের পরিবর্তিত অবস্থান কি? যে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য একই দিক, একই আকাশের একই দিক থেকে কিন্তু প্রতিদিন উদয় হয় না, সূর্য উদয় হয় না এবং একই দিকে অস্ত যায় না। আমরা দেখতে পাই যে সূর্য একটু একটু করে দক্ষিণ দিকে, পূর্ব থেকে একটু দক্ষিণ দিকে সরে যাচ্ছে, আবার দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিকে আবার ঠিক মাঝামাঝি পূর্ব দিকে আসছে, পূর্ব দিকে আসবার আবার একটু একটু করে দেখছি যে উত্তর দিকে সরে যাচ্ছে, অর্থাৎ অবস্থান পরিবর্তন হচ্ছে। ঠিক আমরাও শীতকালে, আমরা যারা উত্তর গোলার্ধের বাসিন্দা, আমরা জানি যে বাংলাদেশ দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধে অবস্থিত একটি দেশ। আমরা শীতকালে কিন্তু দেখতে পাই যে সূর্য অনেকটা, যেমন পূর্ব আকাশের বেশ উত্তর পূর্ব কোনাকুনি দিয়ে সূর্য উদয় হয় এবং আস্তে করে একবার অনেক হেলে পশ্চিম আকাশে অস্ত যায়। এই যে পরিবর্তিত অবস্থান, এটা কিন্তু বার্ষিক গতির কারণে। এরপর আসছে বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। তাহলে প্রথমটা হলো, দ্বিতীয়টা পরিবর্তিত অবস্থান, বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। অর্থাৎ পৃথিবী যেমন একটি গ্রহ, সূর্যের যে আরো 7টি গ্রহ রয়েছে, এই অন্যান্য সকল গ্রহ কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। সুতরাং পৃথিবী একটি গ্রহ, সুতরাং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, তার মানে পৃথিবীরও বার্ষিক গতি রয়েছে। সুতরাং আমরা এখানেও প্রমাণ পেলাম যে বার্ষিক গতি রয়েছে। এছাড়া মহাকাশ সূত্র, আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি মহাবিশ্বের প্রতিটি বস্তুকে আকর্ষণ করছে। সুতরাং সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান পৃথিবী, সেও এই সূর্য পৃথিবীকেও আকর্ষণ করছে এবং সূর্যের অন্যান্য গ্রহ যেমন পৃথিবীর চারিদিকে ঘুরছে, তদ্রূপ এই পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরছে এবং পৃথিবীর বার্ষিক গতি রয়েছে। এবার আসি আমরা বার্ষিক গতির যে আছে তার আমরা একটা প্রমাণ বুঝতে পারলাম। এবার আসছি আমরা আরেকটি হলো ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনটা বেশ জটিল, তারপরও আশা করি তোমরা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে যে এই পৃথিবী কিন্তু 2 গোলার্ধে বিভক্ত। একটি হলো উত্তর গোলার্ধ, একটি হলো দক্ষিণ গোলার্ধ। তো পৃথিবীর ঋতুকে আমরা জানি বাংলাদেশে 6 ঋতু, কিন্তু পৃথিবীর যে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির প্রেক্ষিতে পৃথিবীকে 4টি ঋতুতে ভাগ করা হয়েছে, যেটাকে আমরা আন্তর্জাতিক ঋতু বলতে পারি। কারণ বাংলাদেশের ঋতু কিন্তু 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু আন্তর্জাতিক ঋতু 4টে হলো গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। তার মানে এখানে 3 মাসে একটি ঋতু, 3 মাসে একটি ঋতু। আর আরেকটা বিষয় আমরা জানবো
যে যখন উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করবে, দক্ষিণ গোলার্ধে তার সম্পূর্ণ বিপরীত ঋতু বিরাজ করবে। আমরা জানি যে এর আগে আলোচনা করেছে যে পৃথিবী তার কক্ষপথে সূর্যকে আবর্তন করতে করতে 21শে জুন তারিখে এমন একটা জায়গায় পৌঁছায় যে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে এবং উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, ছোট রাত হয়, সেখানে গ্রীষ্মকাল হয়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে কী কাল হয়? শীতকাল হয়। স্বাভাবিক তার বিপরীত অবস্থা, কারণ ওই সময় দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে থাকে এবং সেখানে সূর্যের তাপমাত্রা খুব কম পায়, রাতের দৈর্ঘ্য অনেক বড় হয়, দিনের দৈর্ঘ্য ছোট হয়। হ্যাঁ, তাহলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। ঠিক এখন সেই 21শে জুন তারিখে এবার সূর্য যখন একটু একটু করে তার অবস্থান পরিবর্তন করতে থাকে, তখন আমরা জানি যে একটা ঋতু কিন্তু ঋতুর পরিধি কিন্তু 3 মাস, 90 দিন। তাহলে 21শে জুন তারিখ যদি গ্রীষ্ম ঋতুর মাঝামাঝি হয়, তাহলে ঋতুটা কিন্তু আরও 45 দিন আগে শুরু হয়েছে এবং 21শে জুনের পরে আরও 45 দিন কিন্তু উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করবে। তো ঠিক যখন 21শে জুনের পরে আস্তে আস্তে জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ এখান থেকে 45 দিন শেষ করার পর যখন সেপ্টেম্বরে অর্থাৎ 23শে সেপ্টেম্বর আসে, তখন কিন্তু আর উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে না, তখন গ্রীষ্মের পরে শরৎকাল বিরাজ করতে থাকে উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে ওই যে আমরা জানতাম যে সেখানে শীতকাল ছিল, অর্থাৎ সেখানে শীতের পর আস্তে আস্তে একটু গরম অর্থাৎ বসন্তর আবির্ভাব হয় দক্ষিণ গোলার্ধে, আর উত্তর গোলার্ধে শরতের আবির্ভাব হয়। এবার শরৎকাল 23শে সেপ্টেম্বর হলো উত্তর গোলার্ধে শরৎকালের মাঝামাঝি, ঠিক তখন 23শে সেপ্টেম্বর আবার দক্ষিণ গোলার্ধে কিন্তু বসন্তকালের মাঝামাঝি। তাহলে বসন্তকাল, এবার আমরা দেখলাম উত্তর গোলার্ধে আসলে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, অর্থাৎ শীতের পরে ওর বসন্ত, এর আসলে গ্রীষ্মের পরে উত্তর গোলার্ধে আসে শরৎকাল। এবার 23শে সেপ্টেম্বরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 22শে ডিসেম্বর এসে উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়, আর দক্ষিণ গোলার্ধ এই যে ঘুরছে সবসময় দিকে, যেহেতু একদিকেই কাত করে সে ঘুরে, সুতরাং এখন কি হচ্ছে, উত্তর গোলার্ধ সূর্যের থেকে দূরে সরে গেল, আর দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে একদম হেলে আসলো। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি অর্থাৎ কর্কট ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেবে, দিনের দৈর্ঘ্য অনেক বেশি, রাতের দৈর্ঘ্য কম, অর্থাৎ তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, আর উত্তর গোলার্ধে যেহেতু সূর্য থেকে দূরে সরে গেল, সুতরাং সেখানে রাতের দৈর্ঘ্য অনেক বেশি, দিনের দৈর্ঘ্য কম, সুতরাং দক্ষিণ গোলার্ধে তখন, উত্তর গোলার্ধে তখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তা আমরা জানি দক্ষিণ গোলার্ধে কিন্তু বসন্তকাল ছিল, সেই বসন্তের পরে সেখানে গ্রীষ্মকাল এসে গেল। ঠিক উত্তর গোলার্ধে এসে গেল শীতকাল। এবার 22শে ডিসেম্বরের পরে আরও যখন সূর্য পৃথিবী যখন এগোতে থাকে, তখন আসে 21শে মার্চে এসে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এসে 21শে মার্চে এসে কি হলো, আবার দিন রাত্রি সমান হয়। অর্থাৎ এবার কি হলো, যেহেতু উত্তর গোলার্ধে শীতকাল ছিল, সেখানে বসন্তকাল আসলে, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ছিল, সেখানে শরৎকাল চলে আসে। এইভাবে কিন্তু ঋতু পরিবর্তন হতে থাকে। আশা করি তোমরা এই আলোচনা থেকে যে বার্ষিক গতির যে ফলাফল, বার্ষিক গতির যে প্রমাণ, এবং যে দিন রাত্রির রাজবৃদ্ধি এবং যে ঋতু পরিবর্তন, এরা মোটামুটি তোমরা কিছুটা উপলব্ধি করতে পারবে। সাথে সাথে তোমরা যদি পাঠ্য বইটা অনুসরণ করো, আশা করি তোমরা সুন্দরভাবে এই অধ্যায়টা, এই আলোচনাটা বা বিষয়বস্তুটা সুন্দর আশা করি তোমরা বুঝতে পারবে, এবং আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আরও তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।